একটা মাসেল কার আমার হবেই, নিবই, এবং আমি ওই ফিলটা চাই। যদি তোমার বাবা মা দেখে তুমি একজনের কাছে এইভাবে গিরগিরাইতেছো একটা চাকরির জন্য, তোমার বাবা মা কি প্রাউড হইব? আমি কখনোই কাউকে জব দিব না। সিং করি, সিং সিং সিং। ঈদের আগে আমাদের একটা প্যারা থাকে যে চুল কাটা ছেলেদের 1 সপ্তাহ আগে কাটা হচ্ছে যাতে করে বিশ্রী না লাগে। তো তোর চুল ছোটই তারে, কিন্তু তুই যা কর যে এরম বানা দেন ছবি দেখায়, কিন্তু ভাবি ওরম, কিন্তু আমাদের জ লাইন কোনো কিছু এরকম না। তো কিছু কিছু ক্লায়েন্ট থাকে, আমাদের একটা ক্লায়েন্ট আছে একটা বাবুর্চি, শালার খাবার তো দেখতে মজাই না, কোনো কিছুই ভালো না। একটা জিনিস খেয়াল করিস, ও যতবার রেকর্ড করে ওর বউ করে রেকর্ড, এবং প্রতিবার গালি দিতে থাকে, হালা এমনি থাকে এটা করো এবং ওই হালা এক্সপেক্ট করতেছে যে ওর কন্টেন্টে এমন করে ফেলা যাবে যেটা ও না। গর্ডন রামজি হয়ে যাবে। হ্যাঁ, একেবারে মানে কিরকম পুরাটাই মানে ওর, আমার খারাপ লাগে অবশ্য। তুই ভিডিওগুলো র ফাইলগুলো আমি সেদিন বসে বসে দেখছি, এটা আমাদের 4 নাম্বার না 3 নাম্বার প্রজেক্ট, ওরে যেই বকা দেয় ভাবি, নিজা ভাবি, নিজা ভাইরে, নিজা। বলতে ভয় পেন না, দরকার লাইফ এটা, বউয়ের বকা খাওয়া। So, এরকমভাবে আপনারা চুল যেরকম উল্টালটা কাটতে যাবেন না, এরকম অনেক ক্লায়েন্ট থাকে। এখন ওইসব ক্লায়েন্টদের বুঝানোটা, এখন আমরা খুব রুড হয়ে যেতে পারি যখন বুঝাবো যে দেখো তোমার এটা সম্ভব না, বরঞ্চ আমরা যদি এইভাবে সাজেস্ট করি, দেখো তুমি যদি এইভাবে অ্যাঙ্গেলটা ধরো বা এইভাবে ছবিটা নাও, তাহলে থাম্বনেল বেটার আসবে। থাম্বনেলের ছবিগুলো দেখছোস, এত বিশ্রী। মানে এই খাবার কেউ খায়, রোজা সারাদিন রোজা রাখার পরেও খাইতে মন চায় না। ওই যে কি জানি একটা বানাইছিল, ম্যাক অ্যান্ড চিজ। ম্যাক অ্যান্ড চিজ। ইস। সো এই হচ্ছে গিয়ে ক্লায়েন্টদের অবস্থা। সো ওদের সাথে যখন ডিল করবেন, কখনোই বলবেন না তুমি পচা, বলবা যে তুমি এইভাবে আরও ভালো করতে পারো, আমার অনেক ক্লায়েন্ট করছে, তাদের সাথে করলে অনেক মজা হবে। পায়খানা বানাও। হ্যাঁ, পায়খানা। হালাই 2বার গর্ত করছে ম্যাক অ্যান্ড চিজের মধ্যে, সিদ্ধ হয় নাই। সিদ্ধ হয় নাই, তো তুই কি মাইন ছেড়ে তো রান্না শিখাবি? তো এই হচ্ছে গিয়ে কন্টেন্ট বানানোর জন্য যদি খালি কিছু করেন, বিট পডকাস্ট, বিট পার্সোনাল ব্র্যান্ডিং ইস্যু, যে হ্যাঁ আমাকে অনেক মানুষ চিনবে, আমি ভাইরাল হবো, সারা জীবন এরমই হবে, ধোকা খাবেন। আর কয়টা ক্লায়েন্ট আছে যে ট্রিক শিখায় যে কিভাবে ইনফ্লুয়েন্সার হইতে, হালার ভিউ থাকে 10টা 10টা-15টা ইউজ দিস, তাহলে এরকম টাইপের থাম্বনেল ইউজ করলে স্কাই রকেট হয়ে যাবে। হ্যাঁ, তারপরে ডার্ক সিক্রেট আনলক, এই টপিকে কথা কয় মিউজিকে, হ্যাগো ভিউ হচ্ছে 20-25টা। এদের সাথে খুব ক্রিটিক্যালি করবেন, কারণ বুঝাই যাচ্ছে সে একটা বাবলের মধ্যে আছে, এবং বাবল ফাটাইতে অনেক মন চায় বাবল দেখলেই, কিন্তু এমনভাবে বলতে হবে যাতে গালি না দেয়, কারণ আমরা চেষ্টা করি লাস্ট পর্যন্ত ক্লায়েন্টগুলো কীভাবে রাখা যায়। সো দিস ইজ দ্য গোল। সো ক্লায়েন্ট রাখার এটা একটা টিপস দিয়ে শুরু করলাম। বাদ বাকি বল, ঈদ মোবারকের প্ল্যান কি, কীরকম যাচ্ছে? এত ইরেগুলার কেন তোর পডকাস্ট? ভাই চেহারা দেখে বোঝা যায় খুব হ্যাঁ। রাফ গেছে 2015টা 25, সরি 15-25 হয়ে যায়, 25-15 হয়ে যায়। তো এই হচ্ছে কি আমাদের অবস্থা, যে লাস্ট 2 সপ্তাহ 3 সপ্তাহ ওয়াজ মানে পডকাস্টে আমরা বেশি আসবো, হবে হ্যাঁ আরো। আসবো, বসবো, কথা বলবো, চলে যাব। যারা রিলস করবে ওরা রিলস করে না, যারা এডিট করবে ওরা এডিট করে না, 1004K রে 720pতে হয়, আমাদের দেখার সময় নাই। আমাদের ক্লায়েন্টদের এরকম অবস্থা, আর রমজান মাস তো এরমই যায় যে আসলে নাকে মুখে দিয়ে। প্রজেক্ট এক্সের জন্যে বাইক, কোন বাইক পাওয়া যায় নাকি, রয়্যাল এনফিল্ড মানুষ চায় নাকি, নাকি MT-15, কারণ কোনটার কোয়ালিটি ভালো, কোনটা বেশি চালাবে, JDM আছে নাকি। আমি বাইক চালাইতে পারি না ভাই, আপনি তো তাও পারেন ভাই, তাও বাইক শয়তানের ঘোড়া, বাইক কখনো চালানো উচিত না, একইভাবে দামি গাড়ি কেনা উচিত না। না, দামি গাড়ি তো ভাই কিনা যায়। আমি আর সৌমিক এটা নিয়ে অনেক যুদ্ধ করতেছিলাম। আমি বলছিলাম যে আজকের পডকাস্টে আমি এটা অ্যাড্রেস করবো, যে আমি একটা স্টেটাসও দিয়েছিলাম যে লাক্সারি কার্স আর দ্য বিগেস্ট স্ক্যাম অর দ্য ওয়েস্ট অফ মানি। আমারটা যদিও লাক্সারি গাড়ি না, টয়োটা ক্রাউন। হ্যাঁ, টয়োটা ক্রাউন 90 লাখ টাকা প্লাস গাড়ি, লাক্সারি গাড়ি না। না, এটা লাক্সারি গাড়ি না, কারণ এই গাড়ির আসল দাম $30,000 হবে। তো লাক্সারি গাড়ি তুই যদি হিসাব করিস, যাওয়া মানুষ বলে মার্সিডিজ $100,000 এরকম। না, ক্রাউন বাইক এমনিও $30,000 আরও বেশি দাম। আচ্ছা, যেটাই হোক, কিন্তু এটা লাক্সারি না। লাক্সারি না কেন? কারণ এটা JDM গাড়ি, রিলায়েবল, এটা ওরকম ক্রেজি কিছু না। কালকে আমি দেখতেছিলাম যে V8 মানে কি, এগুলো মানে কি, সব আমি এখন জানি, বুঝছস? তো V8 ইঞ্জিনে যে এরকম হয় দেখতে, এরকম, আর সিলিন্ডার কতগুলো, মানে 3টা সিলিন্ডার না 6টা সিলিন্ডার, সব আমি কয়টা জানি। পিস্টন আছে? যাই হোক, সো কারণ আলটিমেটলি হ্যাঁ একটা কথা সবাই অনেক কমন বলে যে আপনার পয়েন্ট A থেকে পয়েন্ট B তে গাড়ি নিয়ে যাবে, এক্সপিরিয়েন্স ইম্পর্টেন্ট। কেউ যদি আমরা বলে যে CH XZও চালাইতাম, তারপর CHR, তারপর ক্রাউন,
ক্রাউনে সবচেয়ে মজা লাগে। আমি জানি আমি জার্মান গাড়ি বা ইউরোপিয়ান গাড়িতে গেলে আরও মজা লাগবে, আঙ্গুলের সাথে ঘুরবে, আমার ইনফোটেইনমেন্ট দেখে মনে হবে যে আমি একটা প্লেনের ককপিটে বসে আছি, মনে করো উইরা উইরা যেতেছি, বুঝবো না, এত সুন্দর কন্ট্রোল করে নিয়ে যাবে, আরাম লাগবে, অবশ্যই আরাম লাগবে, নো ডাউট। কিন্তু দুইটা জিনিস, কালকে একটা কথা বলছি, ওটা আমি বলবো, আমি এখানে লিখে রাখি, দাঁড়া, এই যে দেখ কালিও নেই, দাঁড়া নতুন কলমে, এই আমি যেমন নতুন একটা আলাপ করতেছিলাম যে আমার মাসেল কার খুব ভাল লাগে, আমি একটা পুরো কাস্টম মাসেল কার বানাতে যাচ্ছিলাম, যে মার্ক 2 থেকে মাসেল কার বানাবো। তার আগে W124 মার্সিডিজ সব আমরা দেখলাম যে কিনবো নাকি 123 124 এরকম অনেক দেখলাম, পরে ডিসাইড করলাম যেই রিজনে আরেক পডকাস্টে যে নিব না। তো তারপর আমরা ভাবলাম যে একটা মার্ক 2 নেই, কারণ এটাও একটা ড্রিম কার মানুষের, 6-7-8 লাখ টাকায় মার্ক 2 পাওয়া যায়। এইটারে পুরা কাইটা ছিঁড়ে আদিবের সাথে কথা বলতেছিলাম, যে বাংলাদেশে ল্যাম্বরগিনিটা বানাইছে, ওর সাথে এখনও কথা হইতেছে যে ও পুরো কাস্টম একটা চার্জার চ্যালেঞ্জার বানায় দিবে, এটা পার্ক করি। কিন্তু আমি নিজেকে নিজে ইদানিং যেটা বুঝাচ্ছি যে যদি একটা মাসেল কার শেপের একটা সুপ্রা কিনি, অথবা সাইবার স্টার খুব ভালো লাগে আমার, খুব মানে সুপ্রা যেমন, আবার সেই ফাংশন নাই, সাইবার স্টারে আবার ওই ককপিট যেটা আমি বলতেছি ওইটা আছে, দরজা দেখছেন, দরজা সিজার ডোরস, হ্যাঁ প্রজাপতির মতো, হ্যাঁ নিজেকে খুব হালকা পরি মনে হবে, পুকি গাড়ি, অনেক সুন্দর সেক্সি একটা গাড়ি। কিন্তু ওইটা ভার্সেস 25 বার দেশের বাইরে ট্রিপে যাওয়া বউ বাচ্চাকে নিয়ে, এতে আমার বাচ্চার সাথে আমার রিলেশনশিপ কতটা বন্ডিং স্ট্রং হবে, কারণ আমি জানি আমার লাইফস্টাইল যেরকম, আমার বাচ্চা এক সময় বলবে তুমি তো আমার লগে আসলে না, তোমার আমার দরকার নাই। আবার এটাও মানে কোনটা বেশি ইম্পর্টেন্ট, ফ্যামিলির সাথে বন্ডিং। আবার এটাও সত্যি, আমার কাছে যদি অঢেল টাকা হঠাৎ করে আরও চলে আসে, আমি বলবো যে দুইটাই কেন নয়, যদি দুইটা করা যায় তাহলে কেন নয়। ধর তুই ট্রিপও মারতে পারতাস, তুই এইটাও, তুই ওই 1 কোটি 1.5 কোটি টাকা পুরাই দিলে তোর কোনো যায় আসে না, তাহলে হয়তো বা দুইটাই মেক সেন্স। কিন্তু তুই একটা করলে আরেকটা তোর 3 মাস 6 মাস 8 মাস পিছাইতে হবে, তাহলে যেটা বেশি ইম্পর্টেন্ট ওটা চুজ করা উচিত। তো এইটা হচ্ছে আমার কাছে ডেফিনেশন। লাক্সারি কার চাইলেই এখন একটা মার্সিডিজ নেওয়া যায়, বাট যারাই কিনতে যাচ্ছেন, একটা হচ্ছে কি অকাদমে রাখো, আমার 90 লাখ টাকার গাড়ি কোনো দরকার ছিল না, আমি তবা আমি আর নাই, আমি ভাই এগুলো আমার কোনো লোভ দেখা লাভ নেই, আমি পারলে আমার ক্রাউন বেচ্চা দিয়ে আমি একটা মার্ক 2 চালাই। এই যে দেখ ট্রাভেল এজেন্সি ফোন দিতেছে বিদেশ যাওয়া নিয়ে, কি একটা অবস্থা, মার্ক 2 চালাই। কারণ আলটিমেটলি মার্ক 2 এর ভিতরেও আমি যদি ইনফোটেইনমেন্ট অ্যাপেল প্লে এগুলো অ্যান্ড্রয়েড অটো লাগাইলাই, তাহলে ঘুরে ফিরে একই ফিল আইব, সব ঠিক করে লাইলাম, এমনি এমনি ঘুরামো মাখানোর মতো। বাট দ্যার ইজ নো পয়েন্ট। আমাদের মতো মানুষ যারা গ্রাইন্ড করে, হাসেল করে এভরিডে, যারা অনেকটা দিন আনে দিন খায়, কারণ আমরা যদি পড়া যাই ব্যবসা পড়া যাবে, আমাদের জন্য মনে হয় লাক্সারি কারের বয়স এটা না। প্লাস বাংলাদেশে লাক্সারি কার চালাইলে কি আসলে ওইটার লাক্সারি কার মনে হবে, আসলে কি মজা পাবো, এই হচ্ছে আমার কথা। মানুষ যখন বুঝে না কাইটা দিলে যে উচিত, ওইসব মানুষ অনেক স্মার্ট, ওদের দিয়ে ফ্রিল্যান্সিং হবে না, বুঝতে হবে কখন টু স্টে অ্যাওয়ে, পুশ করবেন না সেল করতে গিয়ে। হ্যাঁ বলেন। তো ভাই একটা তো নেওয়া যায় গাড়ি, মানে এমন হয় না যে আপনি 20 বার ট্রিপে গেলেন একটা মার্ক 2 নিলেন, 20 বার ট্রিপে 25 বারের জায়গায়। হ্যাঁ আসলে ভাই মানে ক্রাউন চালায় বলে লাক্সারি না। আমার কাছে তো ওই যে স্কুলে আমি যেতাম হাইটা, বাসা থেকে মা একদিন হাঁটায় নিয়ে যেত, আসার টাইমে আবার রিক্সাতে নিয়ে আসতো, বা যাওয়ার টাইমে রিক্সা দেওয়া, আসার টাইমে হাঁটায়। তো যারা 2 বার রিক্সা দেওয়া যায় তাদেরই আমার লাক্সারিয়াস লাইফ মনে হইতো, গাড়ি তো পরের কথা। এক্স্যাক্টলি, আমি বুঝছি। কিন্তু এই যে আমি তোর সাথে সবসময় কথা বলি গাড়ির শেপটা নিয়ে, টেল লাইট নিয়ে কথা বলতেছি, ক্রাউনের কোথাও ভালো একটু টেল লাইট চেঞ্জ করলে নতুনত্ব আসবে, মানে ওয়াটস বাংলাদেশে এত মার্ক 2 আর টয়োটা ক্রাউন চালানো একই আমার মনে হয়। কারণ আলটিমেটলি আমার বাসায় যেতে যেই টাইমটা লাগবে, জ্যাম ওইটা সেম, রাস্তা সেম, ধুলা সেম, তেলের জায়গা সেম, অকটেন বুস্টার দাও, গাড়ি সার্ভিসিংয়ে নাও, এই হচ্ছে কি জীবন। আলটিমেটলি তুই একটা দামি মার্সিডিজ অথবা BMW কিনে, ওইটা কিন্তু তোর ইয়াতেই পড়ে থাকবে, আনলেস ইউ আর গোয়িং ফুল ইলেকট্রিক। প্লাস ওই যে কালকে বলছিলাম যে আমাদের জন্য এক্সটেরিয়রটা অনেক ম্যাটার করে, কারণ আমরা জানি না অ্যাকচুয়ালি মানে ফিলটা কেমন গাড়ি চালানোর, বা আমরা কম্পেয়ার করতে পারব না। যাদের ছোটবেলায় বাপের গাড়ি নেয় জানতো না গাড়ি চালাইতে কেমন, তো আর আপনারা দেখছি সবসময় যে এই গাড়িটা দেখতে সুন্দর, এই গাড়িটা হয়তো বা ফাস্ট, দেখতে ফাস্ট লাগে। তো দেখতে সুন্দর হওয়া অনেক বড় একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কারণ ওরাই ডিফারেন্সিয়েট করতে পারবে যারা আরো 10টা গাড়ি চালাইছে। ট্রু, মানে আমার কাছে লুকসটা ইম্পর্টেন্ট, কারণ আমার কাছে টাকা আইতাছে, আমরা গরিব, টাকা পাইছি ওইটা দিয়ে কিনি, এর লেগা কেমন দেখা যায় এটা বেশি ইম্পর্টেন্ট। আর যারা অনেক বড় লোক, ওই যে যেটা আমি লিখে রাখছি, যে ওরা কিন্তু ঢাকার বাইরে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কালিয়াকৈর, গাজীপুরে ফ্যাক্টরি আছে, ওরা কিন্তু পাজেরো, প্রাডো এদিকতে করে যায়, ওইখানে কিন্তু ওরা রেঞ্জ রোভার নিবে না, ওদের ডেইলি ট্রাভেলের জন্য গাড়ি আলাদা। আর ঢাকায় গুলশানে অফিস, গুলশানে বাসা, ওইটার জন্য BMW, রেঞ্জ রোভার
চড়ে। আমরা ওই গাড়ির পিছনে যে খরচ হবে আর যেভাবে করে মেনটেন করতে হবে, একটা দাগ লাগলে মাথা হাত দিয়ে যে বসে যাব, ওই যোগ্যতা আমাদের নাই, ওই পেইন জব করানোর মতো নাই। সো এইভাবে নিজেকে মাইনে নাও, 12টা বাজে গেছে, মেনে নিয়ে চেপে যাওয়া উচিত। লাক্সারি কার সেগমেন্ট থেকে আমি সরে গেলাম। আর আমি মনে করি বাংলাদেশে 30-40 বা 50 লাখের উপরে গাড়ি কেনাটা হচ্ছে গিয়ে বিলাসিতা এবং লস, ওয়েস্ট অফ মানি। 1 কোটি টাকা তো প্রশ্নই আসে না, 1.5, 2, 5 কোটি, 3.5 কোটি টাকা আসেই না। সো আমি ভাই মাফ চাই, আমার টাকা নাই, আমি গাড়ির মধ্যে নাই। আমি ওই জায়গায় ব্যাংকক যেতে চাই, তোর যে ব্যাংককে কেন ভাই? বালি যেতে চাই, ব্যাংকক বালি ট্রানজিট করতে চাই। আর ব্যাংককে অনেক ভালো শপিং পাওয়া যায়, নুডলস পাওয়া যায়, স্পাইসি নুডলস খাইতে যাইতে মন চায়। তো এই তো ব্যাংককে থাই নাকি যেন একটা, হ্যাঁ পাত দেয়, থাই খাই, পাত থাই খাই। আর ব্যাংককে নকল জিনিস পাওয়া যায়, নকল ঘড়ি, নকল জুতা, এগুলা পরে আমি নিজেকে ফ্লেক্স করতে ভালোবাসি। সো গুড বাই সুপ্রা, গুড বাই সাইবার স্টার, আমি এর মধ্যে নাই। তবে হ্যাঁ, গাড়ি কেনার শখ অনেক, গাড়ি চালানোর শখ। আমি ফিল করতে চাই যে আসলে একটা প্রিমিয়াম গাড়ি চালাতে কীরকম লাগে, সেটা দুবাই গিয়ে ভাড়া করা হোক অথবা অন্য কোনো দেশে গিয়ে কেনা হোক। একটা মাসেল কার আমার হবেই, নিবই, এবং আমি ওই ফিলটা চাই। দিস ইজ মাই রিটায়ারমেন্ট প্ল্যান। ইদার আইল গো ফর আ মাসেল কার অরিজিনাল, মানে জাস্ট যেন তেন না, ডট চ্যালেঞ্জার বা চার্জার অরিজিনাল ওজি, অথবা একটা 911। সো এই দুইটার একটা দিয়েই আমার এন্ডিংটা চাই। বাট এই দেশে এটা সম্ভব না, ওই ফিলটাও পাবো না। আমি এখান থেকে এক্সপ্রেসওয়েতে উঠাটাই আমার মেজর হবে। এবং এক্সপ্রেসওয়েতে 80-র উপরে গেলে দেখলাম রিলস বানায় পুলিশরা ভিডিও করে রিলস বানায়। আপনার স্পিড কত ছিল? বলে যে 86, এখানে তো লিমিট 80। আরে বেটা 6-এর লেগে ধরা লাইছে, তো এটা ভাই দরকার নেই। না ভাই, বাংলাদেশে গাড়ি কিনে একটা স্টেটমেন্ট, একটা ফ্লেক্স। তো যত দামি হোক, যত কম দামি হোক, ওটা সেম লেভেলের ফ্লেক্সই দেয় ঘুরা ফিরা। হ্যাঁ, তো বাংলাদেশে গাড়ি থাকাটাই একটা ফ্লেক্স। মানে যার গাড়ি নাই তার কাছে সব গাড়িওয়ালাই সমান, যার কাছে গাড়ি আছে তার কাছে মনে হয় আচ্ছা ঠিক আছে, আমার থেকেও দামি গাড়িওয়ালা আছে। এক্স্যাক্টলি, সবাই হাম্বলড হয়, সবাই আর কি হাম্বল থাকতে হেল্প করে মানুষের ইয়ে। তো মানুষের সাথে কম্পেয়ার করা বাদ দিছি। কারো যদি ভালো লাগে স্পোর্টস কার, লাক্সারি কার, রেঞ্জ রোভার, ওদের ভালো লাগে নিশ্চয়ই, আমার ভালো লাগে না। আই এম হ্যাপি উইথ মাই ক্রাউন। বাট এই পডকাস্ট দেখে কেউ যদি আসে যে টেইল লাইটের সাজেশন দিতে পারবেন, আমি গোল তো নিজমো ওরম ভাব, যে গোল হেডলাইট দুইটা একটু অন্যরকম লাগবে, লুক অ্যান্ড ফিল্ড, অথবা লম্বা লাইট যদি লাগানো যায় চ্যালেঞ্জারের মতো, পুরোটা লম্বা করলে ভালো লাগবে। পুরাটা একটা লম্বা লাইট, পুরো চেঞ্জ করে পিছনটা কেটটা একটা পুরা, যে আমার ক্রাউন আমারটাই। কারণ এই ক্রাউন তো রাইখা দেওয়ার মতো, পুরো জেডিএম। এটা তো আমি জানি 10-15-20 বছরও টানতে পারবো, থাকলো চালাইলাম মাসেল কার বানায়। কারণ ফ্রন্টের কোনো ডাউট নাই, ব্যাকটা মাইরা দিছে আর কি, একটু ফুলে এমন জানি চোখের মতো, কেমন জানি আমার ভালো লাগে না। একটা সুন্দর শ্রমিক লাইসেন্স পাওয়া গেছে, ঘুষ ছাড়া গেছে, পরীক্ষা দিছে, হ্যাঁ পাস করছে, এক সপ্তাহ পর লাইসেন্স পাওয়া গেছে। অ্যামেজিং। এটার জন্য আমরা এই এমন স্বাধীনতাই চেয়েছিলাম। ইউসুফ সরকারকে ধন্যবাদ। হ্যাঁ, ইউসুফ সরকারকে ধন্যবাদ। এবং একই সাথে আমাদের অফিসে আরও 2জন লাইসেন্স পাওয়া গেছে। সো দিস ইজ অ্যামেজিং। আমার 2 বছর লাগছিল কার্ড হাতে পাইতে। সো এটা আমার লাইসেন্স যখন আমি হাতে পাইছি তখন অলরেডি এক্সপায়ারি ডেট অনেক দিন হয়ে গেছে। সো এটা খুব ভালো নিউজ। তারপরে এখন আর কি চলতেছে সামনে? তরমুজ খাবি দে? তারপরে তরমুজ যা দেখবো যে ওই আঙ্কেলেরটা বেচা হয়ে গেছে, অন্য আরেকজন থেকে নিতে হইব, সেরকম কিন্তু একটা মার্কেটিং হইলো, সেরকম মার্কেটিং হচ্ছে। আসলে একদিক থেকে কি জানোস, আমি জিনিসটারে নেই, ধর আজকে একটা লেখা পড়তেছিলাম ঘরের বাজার নিয়ে, ওরা 200টা রানিং অ্যানালিটিক্স এখন, এবং যেই পরিমাণ বুস্ট দেয়, ধর 50 থেকে 1 কোটি টাকার বুস্ট মারে মান্থলি, রেভিনিউ এরকম আছে। এবং মেটা তো একটা বিডিংয়ের মতো, যে যত দিবে নিচেরগুলা ঢাকা পড়ে যাবে। তো তুই ছোট ব্যবসা হইলে, তুই যদি সিমিলার প্রোডাক্ট হয়, তুই জীবনে মার্কেট ধরতে পারবি না, আনলেস আনটিল ইউ আর ডুইং সামথিং এলস। ওদের সাথে পারাও সম্ভব না, লস, তুই যাই না শোনা সুসাইড মিশন। ওই সব জায়গায় হেল্প করে ইফ ইউ হ্যাভ আ ভেরি গুড অর্গানিক মার্কেটিং স্ট্র্যাটেজি, মার্কেটিং প্ল্যান, আ ভেরি গুড কমিউনিটি, আ ভেরি নিশ মার্কেটিং, বুঝছস? এটা হেল্প করে। এবং এটি আমার ভালো লাগে যে এখনকার যুগে ইফ ইউ আর বিজনেসম্যান, এভরিথিং অ্যারাউন্ড ইউ, অ্যাজ লং অ্যাজ ইউ আর নট বিং আনএথিক্যাল, ইজ আ মার্কেটিং সুযোগ, অপরচুনিটি, অ্যান্ড ইউ শুড ইউজ ইট। পজিটিভলি ইউজ করছে আমার যেটা মনে, আলটিমেটলি রেজাল্ট তো পজিটিভ। লোকে আমার ফিল হয়েছিল যে যখন পিজা ওয়ার্ক করছে ওদের সাথে ভিডিওটা, আপনার সাথে ভিডিওটা করছে, তখন মনে হয়েছে আরে আমরা গেলেও তো পারতাম। হ্যাঁ, মনে হয়েছে না? হ্যাঁ, ফোমো খাইছি। হ্যাঁ, বাট যখন দেখলাম যে সবাই ওটাতে ক্যাশ ইন করা ট্রাই করতেছে, তখন একটু ক্রিঞ্জ হয়ে গেছে। তারপরে ওই লোকটা এখন বোঝা যেতেছে যে একটু ফেক
ইমোশন দেখাইতেছে, একবার বলতেছে আমার সবাই টাকা দিছে, একবার বলতেছে টাকা দেয় নাই। হ্যাঁ, লোকটাও ভালো টাকায় কিন্তু কামাইতেছে কইরা, প্রমোশন কইরা। হঠাৎ অডিয়েন্স পায় ও একেবারে হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আজকে আবার এটা দেখলাম যে ভাই আমার কেউই টাকা দেয় নাই, শুধু পিজা আর কিছু টাকা দিছে, আর কেউ মাত্র টাকা নেয়নি। বাট আরো কয়েকজনের সাথে দাঁড়ায় বলতেছে ভাই না, হ্যাঁ এই লোক আমার থেকে এত কেজি তরমুজ নিছে, হাবি যাবি, কি যে একটা অবস্থা। আসলে পিজা বার্গারটা যেটা, আমি যদি ডিজিটাল ড্রপার্স বাদে কারো মার্কেটিং ভালো লাগে, আমার মীর মেহেদিরটা ভালো লাগে, সালমান, মীর মেহেদি, এরা আমেজিং কন্টেন্ট। রেভলিউশন আনছে পুরো। হ্যাঁ, এবং মিম মার্কেটিংটাকে হালাল করছে একদম। দিস ইজ হাউ ইউ শুড ডু ইট, বিকজ অ্যাডমেট দিব কেন, আমি এমনিই আমার অর্গানিক মার্কেটিং, দ্যাট ইজ দ্য ওয়ে ইট শুড বি। যারা পছন্দ করতেছে তারাই যেতেছে। আমি নিজেও পিজা আবার অর্ডার দিই মাঝে মধ্যে। তো দিস ইজ ফেয়ার, বাট এটা বাংলাদেশের সমস্যা, বাংলাদেশ না, ওয়ার্ল্ড ওয়াইড। যখন সামথিং ইজ ওয়ার্কিং, সবাই ক্যাশ ইন করার ট্রাই করে। এরপরে এরকম সিমিলার তরমুজের জায়গায় বাঙ্গি ব্যবসায়ী, ওর জায়গায় যদি এরকম করতে যায়, এটার কাজে দিবে না। কিন্তু বাঙালি করবে কি, সিমিলারটাই কপি পেস্ট করার ট্রাই করবে। তারা এটা বুঝে না যে ইটস ডান, তোর গাভী আর দুধ দিবে না, আর দুধ দোহাইস না, অন্য কিছুতে যা। এই আইডিয়াটা ক্যাশ ইন করতে পারতে হবে। যেমন মীর মেহেদি, ও কিন্তু আমার বাই দ্য ওয়ে ব্যাচমেট নর্থ সাউথের। সো ও বুঝতে পারছে, করছে, পজিটিভলি এন করছে, ওরা হেল্প করছে এবং স্বীকারও করছে, ডান, সরে আসছে। বাকিরা এখনও মনে কর মধুর মতো দেখলাম বিভিন্ন জায়গায়, আজকেও ভিডিও বাইরে দিতেছে, এরকম করতেছে। এইটা আসলেও এখন ওই লোকটার ব্যবসা ড্যামেজ হবে, কারণ ওই লোকটাকে এখন ওরা চাইতেছে হচ্ছে আরেক রিপন ভিডিও বানাইতে, যেটা হবে না। ই ওয়াজ অ্যাকচুয়ালি আ বিজনেস, এরকম করার ট্রাই করতেছে। রিপন ভিডিও নিয়ে কথা আসলে অ্যাগেইন ভেরি স্ট্রং মার্কেটিং একটা পয়েন্ট। ওইটাকে এখন যাদের রিচ কম তারা নিয়ে আসতেছে। এখন মাঝে যখন রিপন ভিডিও ফেরত আসলো একটা হাইপ, এখন আবার গন, কারণ মানুষ এতভাবে নিছে, ওভার ইউজ করা। হ্যাঁ। আর ভদ্র লোক ওরে যা বলে, না দান পারিন্দে, যা ঘাড়া যা, যেই ডাকতেছে ও হেল্প করতেছে, মজা করতেছে। আলটিমেটলি রেজাল্ট হচ্ছে গিয়ে, যেই কারণে আমি ব্র্যান্ডিং ওরকম ভিডিও ছাড়া দিছি, যে আলটিমেটলি আমার আইডেন্টিটি গন। এত ব্র্যান্ডের সাথে ভিডিও বানাচ্ছিলাম এবং ওদের গাইডলাইন নিয়ে, যে আমারে মানুষ ভুলে গেছে যে রাফায়েত রাকিব যে একটা কন্টেন্ট ক্রিয়েটার, ডিমোটিভেশনাল স্পিকার বা যেগুলো করছি বিটিভি নিয়ে, মানুষ এটা ভুলে গেছে। হাউ কিড মার্কেট চলে আসতেছে ফেসবুকে, ব্র্যান্ড এখনই আসবে, ব্র্যান্ডের প্রমোশন, প্রত্যেকটা জোক, প্রত্যেকটা ভিডিও ব্র্যান্ড নিয়ে, অ্যান্ড পিপল ফিল বিট্রেড, যে আই লাইক ইউ ফর হোয়াট ইউ আর, বাট ইউ আর সামথিং এলস। এবং প্রতি ভিডিওতে ধোকা। ব্র্যান্ডিং খুব খারাপ ছিল। কীরকম ভিডিও করতে তো মনে আছে, লুঙ্গি, পাঞ্জাবি, মাস্ক, হ্যাঁ, জুতা, মোজা, কিচ্ছু বাদ দিই নাই। লুঙ্গি যখন আন্ডারওয়্যারের ভিডিও করছি। সো কীরকম খারাপ লাগতো এক সময়, যে কারণে আমি পুরোপুরি বাদ দিয়ে দিছি। এখনকার যখন কন্টেন্ট ক্রিয়েটরদের দেখি, অনেক মানুষকে আমি ফলো করতাম, অনেকগুলা ছিল, অনেক ভালো ভালো ভিডিও বানায়, ওদের একটা ফরম্যাট কাজে দিছে, খালি করে অফিসে কী হইতেছে খালি ওইটা নিয়ে ভিডিও, অফিসে এরকম হইতেছে এরকম। কিন্তু এখন না, বুঝছিস, জমি থেকে শুরু করে রিয়েল এস্টেট থেকে শুরু করে খেজুর, সব কিছুতে ওরা যে সেম টাইপের যেই ফর্মুলাটার কমেডি, ওইটাই অ্যাপ্লাই করতেছে। অ্যান্ড ইটস নট ফানি, ইটস ক্রিঞ্জ। এবং ব্র্যান্ডের গাইডলাইন, ব্র্যান্ডের কথাগুলো ওর টোনে যখন বলতেছে, এটা ক্রিঞ্জ হয়ে যাইতেছে, এবং ও কিন্তু লয়াল অডিয়েন্স হারাইতেছে। বাংলাদেশে প্রপার, যেহেতু ব্র্যান্ডরা আসলে এত টাকাও দেয় না, প্রপার ওয়ে হচ্ছে গিয়ে ফেম থাকতে, একটা লয়াল অডিয়েন্স থাকতে, নিজের বিজনেস দ্বারা করানো উচিত। এবং ওই প্রমোট করলে বিজনেস করবা, না হলে করো না। যেমন ড্রপ আউট স্কুল থেকে আপনারা কোর্স নিতে পারেন, ঈদের দিন পর্যন্ত হবে, আমি সালামে দিচ্ছি 2, 4, 5, 10, 15, 20 হাজার টাকা ডিসকাউন্ট হিসাবে, ওটা নিতে পারেন। প্রমোট করলে নিজের টেগর মাইন্ডসেটটা গিলে একটা প্রোমো কোড দিয়ে দিই 5%। আচ্ছা, এবার আমরা এমনি হলো ডিসকাউন্ট বাড়াইতেছি, নরমালি কি আমরা অফার দিই, বাট এবার আমরা খুবই মানে ইজি রাখছি অডিয়েন্সের জন্য, যারা বুঝতে পারে শুরুর দিকে অনেক বেশি ডিসকাউন্ট, আস্তে আস্তে ডিসকাউন্টটা কমতে থাকে। এক্স্যাক্টলি। যদি প্রথমে কিনো তাহলে এত ডিসকাউন্ট, যদি না কিনো তাহলে আর ডিসকাউন্ট হবে না। এবং যতই যে চিল্লাক, আমার ডিসকাউন্ট আর্লি বার্ডে হায়েস্ট ছিল। এবং আমরা মনে হয় মে লাস্টে বা জুনে আবার ভলিউম 2 এর জন্য শুরু করব। বিগেস্ট ডিসকাউন্ট যদি মেতে শুরু করি, আমার বার্থডে মান্থ, তাহলে বিগেস্ট 50% ডিসকাউন্ট যায়। কিন্তু এই আর্লি বার্থডে যেটা যাবে, ওইটার থেকে বেশি আমরা যাব না। এটা আবার অনেক কাহিনী আছে। একজন ভাবতে পারে যে ভাই তাহলে ডিসকাউন্টের টাইমে কিনে জুনের টাইমে, যারা আগে কিনবেন তারা রেস আগে থাকবেন। আমাদের একটা কম্পিটিশন হইতেছে, বলা যায় ছোটোখাটো, ওটার বলছি আমার প্রজেক্ট এক্স। হ্যাঁ, প্রজেক্ট এক্স, লাইফের কষ্টর এক্স বানায় দাও। তো ওইখানে আমরা বাইক দিতেছি, কি রয়্যাল এনফিল্ড কোনটা জানি ভাই, ওটা আমি জানি না, কিছু একটা দিব। আচ্ছা, এখনো ভাবি নাই, বাট ওই 3.5 লাখ টাকার বাজেটের মধ্যে যেটা হয় আর কি, যেটা সবাই পছন্দ করে। একটা ভোট করতে পারি আপনাদের মধ্যে, কোনটা ভালো লাগে, MT-15 না ওই রয়্যাল এনফিল্ডের একটা স্পোর্টি বাইক টাইপের একটা আছে একটু, ওইটা ক্লাসিকটাও সুন্দর লাগে। হ্যাঁ, ট্রু। আর যদি ব্যাচ 1-এ, ভলিউম 1-এও আমরা ডিসাইড করতেছিলাম যে কিছু একটা এক্সট্রিম করা যায় নাকি, আমরা এখনও রিভিল করব না। অবভিয়াসলি যারা আমাদেরকে প্রথম দিকে
ভালোবাসে, তাদের জন্য স্পেশাল জায়গা থাকে। ডিপেন্ডিং স্টুডেন্টরা কীরকম কত রেগুলার এবং কত কিছু করতেছে, কত ডিসিপ্লিন এবং কতটুকু আমার ব্র্যান্ডকে এবং নিজেদের ব্র্যান্ডকে আগায় নিয়ে যাচ্ছে, ওর উপরে আমরা ক্রেজি কিছু খালি ব্যাচ ভলিউম 1-এর জন্য করতেও পারি, আবার নাও করতে পারি। So, অনেকেই ভর্তি হবেন যে ভাই খালি বাইকের জন্য, প্লিজ এটা করেন না। ছোটবেলায় যেমন বাসায় বলতো ফার্স্ট হলে সাইকেল কিনা দিব, এই গেমিং কনসোল কিনা দিব, এই টাইপের একটু মোটিভেশন হিসাবে দেখেন, আচ্ছা ঠিক আছে ভালো করে যদি অ্যাসাইনমেন্টগুলো করি, ক্লাসগুলো অ্যাটেন্ড করি, তাহলে গিফট পাবো। আর গিফট তো মাস্ট, জানেনি আমাদের এটা নিয়ে এখন লুকোচুরি নেই, না, ডাইরেক্ট অ্যাকশন। ডাইরেক্ট অ্যাকশন। আর ওইটাই। আর সত্যি কথা বলতে অনেকে ভাবে কোর্স কিনলেই পাবে, এই ভুলটা ভাঙায় দিতে চাই। জীবনে কোর্স কিনা আমার এখানে কিছু হবে না আনলেস আনটিল আপনি কমিউনিটিতে অ্যাক্টিভ। মোট কথা তারাই পায় যারা আলটিমেটলি ফ্রিল্যান্সারই ভালো হয়ে যায়, কারণ তারা নিজেদের পিছনে এরকম টাইম দেয়, তারা অনেক কিছু জেনে যায়, ওরাই পাবে। অ্যাকচুয়ালি ওই পয়েন্টে যায় যারা যখন সাকসেসফুলি কোর্সটা কমপ্লিট করার কাছে ম্যাটার করে না, কারণ ও তখন 1 লাখ টাকা কামায় মাসে। Exactly, তখন তার কাছে এটা কোনো যায় আসে না। সো ওইভাবে আমাদেরটা ডিজাইন করে। এত বোকা না ভাই, তাহলে হইলে বলতাম যে এই ভিডিওটা, প্রমোশনের ভিডিওটা যারা শেয়ার করবে, কমেন্ট করবে, হ্যাঁ, আর ফলো দিবে পেজকে, ওইতে যে কোনো একজন দিয়ে আমরা লটারি করতাম, যেটা পারি। ম্যাকবুক আছে, ইউজটা হইলেও দিয়ে দিতে পারি, যে আমারটা M1 একটা দিয়ে দিমু, M2 একটা দিয়ে দিমু। এটাও করি না কেন? কারণ আমরা চাই তুমি ওই প্রেসার কুকার দিয়ে যাও। সো আমরা এই নিয়ত চেঞ্জ করবো না। প্লাস একজনের যার অ্যাকচুয়ালি কাজে দিবে, যে ইউটিলাইজ করবে গিফটারে, ওর কাছে যাতে যায়। বাট অ্যাগেইন আই এম ভেরি প্রাউড উইথ দ্য কমিউনিটি। আমরা পিকনিক করলাম, অ্যামেজিং একটা রেসপন্স ছিল। এরপরে আমরা অনেকের সাথে ইফতার করতেছি, ডাকতেছে। আমরা তোর ড্রপকন 4 আসতেছে সামনে, ওইটাকে আমরা ইন্টারেস্টিং কিছু করার চেষ্টা করব। তারপর থেকে আরও কি করা যায়, কি করলে ভালো লাগবে, মানে কমিউনিটিটাই নিজেই অটো পাইলটে চলতেছে, এরকম হতেই থাকবে। ইটস দ্য কমিউনিটির কারণেই। এবং মজার বিষয়, খালি আমরা জব দেই না, আমরা তো 10 জন নিছি এবার। আমাদের কমিউনিটি থেকেই জারিনরা এজেন্সি দিয়ে ও আরও 5-6 জন নিতেছে। কালকে শিমুল বলতেছিল কি যে আমাদের কমিউনিটি বাদে কাউরে লমু না, লইলে ড্রপআউট স্কুল থেকে লমু। এই যে এখান থেকে এজেন্সি হচ্ছে এবং ওরা ওদের মধ্যে থেকে চাকরি দিচ্ছে, তাহলে মানে একটা কোর্স থেকে আলটিমেটলি অনেকগুলা এজেন্সি ক্রিয়েট হচ্ছে, ফ্রিল্যান্সার ক্রিয়েট হচ্ছে, আর কম করে হলো 20-30 জনের জব অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে, জাস্ট ফ্রম 2.5 or 3 months। আমাদের এখান থেকে মিনিমাম 10 থেকে 15টা এজেন্সি স্পিন অফ হয়েছে স্টুডেন্টদের মধ্যে থেকে। Some failed, some succeeded, but সার্জি দেখলাম ওদিন কম্পিটিশন দিছে এডিটিং। হ্যাঁ, এডিটিং কম্পিটিশন দিছে, যে কম্পিটিশন যে ভালো করবে ওরা কিছু একটা দেয়। ওরে কত 2,500 টাকা না 5,000 টাকা দিবে। তো সার্জির বয়স হলো কত, 16-17 হাইয়েস্ট, 15-16 হবে। ক্রেজি। সো উই আর ভেরি প্রাউড। এবং আমরা কোনো ক্রেডিট নিব না এটার, উই ডিড নাথিং, উই জাস্ট আমরা ভায়া যে একটা গ্রুপ বানাইতে পারছি, এরকম হয়েছে। অ্যান্ড বাকি অটো পাইলটে একটা গ্রুপ অফ লাইক মাইন্ডেড পিপল যারা একই রকম জিনিস চায়, জীবনে কিছু একটা করতে চায়। ফ্রিল্যান্সিং করে এটা করা সম্ভব? নো, ইউ ক্যান ফর্ম এ বিজনেস। আমাদের যে কোর্সগুলো এবার টার্গেটেড করা, এগুলা জাস্ট নট আপনি বাংলাদেশে টি-শার্ট বেসলেও অ্যাপ্লাই করতে পারবেন, স্পেশালি হাউ টু সেল। এগেইন কোর্স কে বেসে, বাইরে বেসে, পাইরেসি বেসে, আমাদের কোনো যায় আসে না, কারণ আমাদেরটা কমিউনিটি মেইন। উই অনলি ফর, এর জন্য দেখবেন আমরা প্যারাও খাই না, কী হইতেছে না হইতেছে ওইটি দেখে কোনো লাভ নাই। আর আমরা আমাদের ওয়েবসাইট বাদে কখনো কোর্স সেল করি না। অনেকে স্ক্যামড হচ্ছে, ডোন্ট ডু দিস। 200 টাকা দিয়ে কোর্স কিনে বলে যে বাইক পাবে, হেও পায় না, বাইক তো স্টিকারও দেয় না। স্ক্যামড হয়েন না। আমরা digitaldropouts.net অথবা dropoutschool.com, এই দুইটা বাদে কোথাও থেকে আমরা আমাদের কোর্স সেল করি না। তালি মারলাম যাতে এই নোটটার মধ্যে দুইটা চলে আসে, বাট এই দুইটা বাদে আমরা কোথাও, ইভেন আমি আমার পার্সোনাল ফেসবুক প্রোফাইল থেকেও সেল করি না। অনেকে নক দেয় যে দেন কোর্সের লিঙ্ক, আমি দেই না, কারণ আমি চাই ওয়েবসাইট থেকে, কারণ আমার নামেও অনেক প্রোফাইল আছে, ওইখান থেকে আছে মানুষ কিনে ভরসা করে। নাম শাকিল, ক্ষমা দাও আমার, মানছে বাবু এটা রাফায়াত, কদি কেমন লাগে, রিচও বেশি আমার প্রোফাইলে। হ্যাঁ, 50,000 রিয়াক্ট, 200 ভিউ, এই তো। তারপরে বল, কি নতুন রেজুলেশন করলি? রামাদান রেজুলেশন? জিম করবো রোজার পরে ভাই। আসলে আমি একটু ওজন কমাইছি, কালকে কমপ্লিমেন্ট পাইছি। আমার সব ভোটকা কইছে, আর সময়টা সবাই ভোটকা বলছে, আমার ওজন ওরে দিয়ে দিছি। তো আমি এই যে আমাদের জিমের যে মেশিনগুলো আছে, এগুলো আমি আবার প্রপ না বানায় কাজে লাগাই দেবো, কাজে লাগামো। এইটা এই জায়গায় থাকবে, আমাদের জিম করতে হবে চারপাশে। ওই যে হানিফের রুমটা ওই সাইডে জিম বানায় ফেলি পুরোটা, হ্যাঁ, ওই সাইড জিম করে ফেলি, বাস শেষ। না থাকবে কি না থাকবে যায় আসে না, আমাদের থাকবে এই সাইডে। ই করে না, ঝুলাই উঠা লাগবে। আমার দরকার কি পা দিয়ে ওই যে এমন করে পা উঠায় দেয়, ওইটা কই পাওয়া যায়? ওইটা একটা কেন, ওইটা হইলে আমার মনে করি হইব আর কি। ওইটা একটা খোঁজ লাগাতো, রুয়াত কত টাকা কই পাওয়া যায়? ওই যে হাত আটকায় পা উঠামো, আগে করতাম ইবিএল না ইএলবি জিমে করতাম। আমার আর রুবায়তের জিমের একটা ঘটনা আছে। তো আমার ওজন ছিল তখন 50 কেজি, আমি জিমে ভর্তি হয়েছি, ইএলবি জিম, মগবাজারের চৌরাস্তার ওইদিকে ছিল, মোটা হবো। রুবায়তের স্বাস্থ্য ভালোই সব সময় ছিল।
সো আমি প্রথম দিন ট্রেডমিলে রুবায়াত হাঁটছে, আমিও হাঁটছি। কারণ আমার তখন অ্যাক্সিডেন্ট থেকে উঠছি 6 মাস 7 মাস হয়েছে মনে হয়। ডাক্তার মানে আস্তে আস্তে এক্সারসাইজ করে ঠিক করবো। তো 6টা হাড্ডি ভাঙ্গা উইথ হিপের 3টা জায়গা। বেশি দৌড়াইতে পারি না, কিন্তু এনার্জি নেওয়ার জন্য অনেক শুকায় গেছিলাম ওষুধ টষুধ খেয়ে সব মিলায়। 48 কেজি বোঝা, আমার এখন ওজন 84। সো 48 কেজি আমি ট্রেডমিলে দৌড়ানো শুরু করছি, কারণ নিজেকে প্রুফ করার জন্য যে আমি ঠিক আছি। এবং আমি ট্রেডমিলে অজ্ঞান হয়ে পড়ে গেছি। আমার যখন উঠছি দেখি রুবায়াত আর আমার ট্রেনার দুজন আমারে ধরে রাখছে, আমি অজ্ঞান হয়ে পড়ে গেছিলাম, তাই না? আল্লাহ, ওইটা যে খারাপ দিন। এবং আমি এত লজ্জা পাইছিলাম পরে দিয়ে লজ্জাটা, কারণ জিমে সবাই দেখে এরকম করে। তখন কিন্তু ওই যে আমাদের নায়ককে, এই যে আরফান নিশো না, আরিফিন শুভ, আরিফিন শুভ তখন জিম করতো, চিকনা মডেল ছিল, চুল বড়। আরিফিন শুভ তখন মডেল ছিল, ও জিম করতো। ওরা সবাই চায় চায় দেখছে, আমি মাথা ঘুরে পড়ে গেছি। তাও আমি সাহস ছাড়ি নাই। আমি যাইতাম, আমি যা খালি পেটের ব্যায়াম করতাম, আর রুবায়াত খালি বাইসেপ ট্রাইসেপ মারতো, খালি ও পা লেগ ডে নাই, জনি ব্রাভো, জনি ব্রাভো। সো এইভাবে করে আমাদের জিমার হই। এবং নিচে নাইমা আমরা সিঙ্গারা, সমুচা, চটপটি, কোক, পেপসি যা আছে সব খাইতাম, বাসায় যেতাম। আমার লজিক্যাল ছিল, কারণ আমার তো ওয়েট গেইন করতে হবে। কিন্তু রুবায়াত কেন খাইতো আমি এখনও বুঝি না। আমরা যেটা করতাম, ডাবল ডিমের মোগলাই এবং মৌচাকের পাশে তো চিজের চাকা বেচতো, চিজ কাইটা দিতাম, এডি উপরে গ্রাইন্ড করে দিত, যাতে চিজ ডাবল ডিমের মোগলাই হয় বেশি তেল দিয়ে, কারণ চিজ যাতে গলে। পরে ট্রাই করি, বলার পরে খিদা পায় গেছে। ট্রাই করি রুবায়াত ভাই। ডাবল, এই তুই চিজ নাই আমাকে? আছে চিজ আছে, বাটারও আছে। না আমার অফিসের কয়েকটা চিজ না দোকানে দেয়া, যে ভাই একটা মোগলাই বানাইতে হবো, মোগলাইয়ের মধ্যে যখনই করবে চিজ স্লাইসগুলো আছে না আমাদের আনিফ, হ্যাঁ কয়েকটা স্লাইস উপরে দিয়া দিতে বলবি, দিয়া দিলে তারপর ভাজ করে ভাজবে, তারপরে এমনি করে জুসি খিদা পাই গেছে। 2 ঘন্টা বাকি ভাই আমাদের। তো এই হচ্ছে কি গল্প। এই যে আমাদের যে টায়ারগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে গিয়ে এখন শ্রমিক চাচ্ছে এগুলো ওর গাড়িতে লাগাইতে লো প্রোফাইল হিসাবে। আমাদেরকে আগে বলেন, আমার গাড়িতে 18 রিম লাগানো, আমি কি 21 লাগাইতে পারবো? আর শ্রমিক কি 18 লাগাইতে পারবো? তোরটা কত থেকে কত যাচ্ছে? 16 থেকে 18। এত ডাবল জাম্প করা কি ঠিক হবে? 21 লাগাবেন ভাই? চলবে না তো গাড়ি, 20 চলবো ভাই। না আমার মনে গাড়ি ঘুরবেই না, টার্নিং রেডিয়াস অনেক বাইরে যাবে। আমার তো ফাঁকা আছে একটু, দেখতে হবো। কিন্তু আমি জাস্ট টেইল লাইট, ভাই আপনাদের যদি কোনো বন্ধু বান্ধব ভাইয়ের প্রপার ওয়ার্কশপ থাকে, যারা প্রপার যে ভাই টেইল লাইট এরকম করতে পারবো, প্লিজ আমার সাথে যোগাযোগ করেন। আমি গোল গোল অথবা একটা লম্বা টেইল লাইট লাগাতে যাচ্ছি, যেগুলো মাসেল কারের পিছনে যেরকম থাকে, প্লিজ এটাকে করে দেন। আপনাকে আমি একটা কোর্স ফ্রি দিব, আর টাকা তো আলাদা, ওয়ার্কশপের টাকা মানে কি ওইটা আলাদা, কিন্তু আপনাকে কোর্স ফ্রিতে দেবো। প্লিজ সামওয়ান হেল্প মি। পডকাস্টটা দেওয়ার পর পডকাস্টের নিচে কমেন্ট করেন আপনাদের ফেসবুক পেজ সহ বা নাম্বার সহ, আমরা যোগাযোগ করবো। আর শ্রমিকের গাড়িও মড করতে হবে। তোর গাড়ি তো মডেবল, তোর গাড়ি কিন্তু মডেবল, এর জন্য কি? বাট রিক্সারা তো পুরো মাইরা দেয়, নতুন রং করে কি অবস্থা হয়েছে গাড়ি। শ্রমিক রং করায় যাতে বাড়ি খাইতে পারে, যেদিন রং করে ওই দিন বাড়ি খায়, পরের দিনও বাড়ি খায়। এবং দোষ হয় যে বাড়ি দেয় তার, শ্রমিকের কোনো দোষ হয় না। না আমার তো ঘষা মেরা যায়, আমার লাগে পার্কিং এ, কারণ হানিফের লেগা। হানিফ ভাই যে এমন করে আব লাগ গায়া, তাও বলে না লাগছে। না এটা কি বরিশাল্লা ভিতরে ক্ষোভ আছে, তাই না? এই যে থামেন কইছে তোরে। না হানিফ, আমার কাছে ক্যামেরা রেকর্ডিং আছে হানিফ। না কার এনথোরা আমাদের সাথে একটু যোগাযোগ করেন, আমরা আপনাদের সাথে অনেক আড্ডা মারবো। আমাদের অফিসে আই না। তারপর যেমন আমি চাইতেছি আমার ক্যামেরা, একটা ড্যাশ ক্যামটা, রিয়ার ভিউ মিরর যেটা, ওইটা অটো লাগাইতে, কিন্তু আমি চাই পার্কিং বা কিছু যখন করবো ওইটার মধ্যেও প্রপার দেখা যাবে 360। তো আমার একটা 360 আছে, কিন্তু ওইটার মধ্যে সেম লাইন থেকে নেওয়া যাবে নাকি। আর আমার ইনফোটেইনমেন্ট সিস্টেমটা যেটা আছে ওইটা বাদে আমি আরও যদি লাগাইতে চাই, ওটা পারবেন। আমি কালকে একটা আলি এক্সপ্রেস একটা জিগাইছি, দেখা যায় এটা কি ক্রাউনে করা যাবো, একটা লাগাইলে ডিভাইস লাগাইলে হয়ে যায় অ্যান্ড্রয়েড অটো আর অ্যাপল কারপ্লে আইসা কই লাগামু ডিভাইস আমি ফুটা জাস্ট হলো ইউএসবি তে লাগাইবেন আপনার। কোন ইউএসবি? এই ডিসপ্লের ইউএসবি তে। ডিসপ্লের আবার ইউএসবি আছে নি? হ্যাঁ আচ্ছা তাহলে দেখুন না। আমার ক্রাউনের ভিতরে না কই জানি একটা মেমোরি কার্ড আছে, 2টা মেমোরি কার্ড স্লট, বুঝছো? একটা হচ্ছে গিয়ে ক্যামেরার, একটা হচ্ছে ইনফোটেইনমেন্ট। এটা গানের, ওইটার মধ্যে গানের মধ্যে কী সব গান, চাইনিজ গান ভরে রাখছে, জাপানিজ, আমি চিনিও না কিন্তু নাচি মাথা দুলাই। তো মেমোরি কার্ডটা, আমার মেমোরি কার্ডটা আমি এখানে ভরতে চাই, কিন্তু কেমনে করবো? আমার দরকার একটা প্রপার ইঞ্জিনিয়ার, যে আইসা আমাকে বলবে যে এই সাইবার স্টারে যেরকম লম্বা আছে, আমি এরকম লম্বা, বিএমডাব্লিউ গুলায় যেরকম লম্বা, আমি এরকম লম্বা চাই। কোনোটার মধ্যে অ্যাপেল প্লে আছে, কোনোটার মধ্যে ম্যাপ দেখা যাবে, আরেকটার মধ্যে সারাক্ষণ স্ক্রিন অন থাকবে, চারপাশ আমাকে সিগন্যাল দিবে, কারণ ম্যাক্সিমাম জামেই চালাই। এইটা যদি করা যায় না শ্রমিক,
আর টিভি লাগানো যাবো পিছনে পিছনে টিভি লাগাবো কি লেগা ভূতে দেখবো কোনো দরকার নেই আমি রুবাত দেবো পিছনে। টিভি পিছনে আমার এই যে কালকে তোর বলতেছিলাম না যে যেই গাড়ির যেমন জি একটা অপশন ছিল ওটা দেখতেও সুন্দর ছিল রিমসগুলা, কিন্তু যেই গাড়ির পিছনে মেইন কন্ট্রোল ওই গাড়ি তো ড্রাইভার্স কার না, স্পোর্টস যেটা আরএস যেটা ওইটা তো ড্রাইভার্স কার, পিছনে কম সামনে ড্রাইভারের ককপিটে, কিন্তু ককপিটে ফাংশন অনেক কম, আরও বাড়ানো যাইতে পারে। এটার জন্য কেউ যদি আমাকে ইনফোটেইনমেন্ট সাজেস্ট করতে পারেন আমার সাথে যোগাযোগ করেন। যতই বাজে দেখা যাক যে বাইরে আছে উঁচু আছে, আই ডোন্ট মাইন্ড উঁচু থাকবো, আমি ওইভাবে লাগাইতে চাই, আমার এটা মাস্ট। আর অ্যাটলিস্ট এইটা তো তুই পারবি যে এটা ভালো আমার না, আছে তো। কিন্তু এইটা ক্যামেরা আরেকটা কই লাগাইবো, তোর দুইটা ক্যামেরা কেমনে লাগাইলো? আরেকটা হলো ইসের মানে পিছনে লাগাইছে, ওইটা দেখতে কইতে লাগাইছে নিচেতে টান তার টাইম। উত্তরে দিয়াবাড়ি হ্যাঁ না ওই যে হাউস বিল্ডিং। একদিন গাড়ি নিয়ে টান দিয়া কথা বলা উচিত যে কি কি করতে পারবেন করেন, কিন্তু টেইল লাইটটা খুব আরে সাবধান। ভাই ঝাপায়া পরে গাড়ির উপর সবাই যায়, ওনা চিন্তাই করবো, আরে ভাই আসেন আসেন। টেইল লাইটটা ভাবতে হবে, টেইল লাইটটা মনে করো গোল গোল দেখা গেলে একটু অন্যরকম লাগবে। তো গোল করা কেসিং যদি সেমটা রাখে আপনি গোল করতে ভিতরে লাইট গোল করে দিব, একটু অন্যরকম লাগবে, কিন্তু একটা লাইন দেওয়া গেলে বেশি জোশ লাগবে। দেখি কার ইনথোরা কি বলে, বাংলাদেশে কার্স পার্টস মানে তুই চাইলেও তোরটা মডিফাই করে কিছু করতে পারবি না। কালকে আমি না পাইরা তোর লাগে বলছিলাম না, আমি গিয়া ঠিকই দেখছি ওই যে টোকিও ড্রিফট, সো এটার মধ্যে যে হালকের গাড়িটা কত সুন্দর করে চালাইতেছে, মাসেল কার, ইস লালি হুয়া আছে এখানে মনে হয়। যাই হোক, এই আপনারা অনেকেই কোর্স যারা নিছেন আমি জানি পডকাস্টটা দেখবেন, ওয়েট করেন, তাড়াহুড়া করেন না, আমরা আস্তে আস্তে দিব, যতটুকু হজম করা যায় ওইভাবে আমরা লেসন দেই। থ্যাংক ইউ ফর কিপিং দ্য ডিসকর্ড লাইভ। আপনারা অনেক কথা বলতেছেন, ঈদে অনেকে দাওয়াত দিছে, আমরা গাড়ি নিয়ে বের হবো, যে কটা বাসায় পারি সালামি নেওয়ার জন্য আমরা যাব, সালামি নিব, দিব না দিব না 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 দিতে পারবো না, আন্টিরা যদি দেয় ওদের আন্টিরা দিবে, বাট এক্সপেক্ট করেন আমরা সালামি দিব, আমরা এর মধ্যে নাই। আর লাস্টের কয়েকটা দিন একটু সাবধানে, কারণ অনেক অ্যাক্সিডেন্ট হয় রাস্তায়, তোরাও একটু সাবধান। আমাদের তো এখন 35 জন, কয়জন ইফতার করে? 35 জন, তার মানে কতজন এর মধ্যে? 25 জন মিনিমাম, আরও বেশি ঢাকার বাইরে। অফিসটা 30 জনই ঘুরে ফিরে অফিসে মানে ঢাকার বাইরে এত ঝামেলা হইতেছে পোলাওয়াইন চালানো। আগে আমার অফিস আছিল সবটি ঢাকার, হ্যাঁ ঈদের কোনো ঝামেলাই নাই। এখন শালা ঢাকার বাইরে থেকে আনি, মেসে থাকে, ঈদের আগে যাই দেবো গাড়ি পাইবো না, ঈদের পরে দেবো কেন গাড়ি পাইবো না, এই কেমন বিচার আমার সাথেই কেন? সবচেয়ে টাফ কি ভাই, বাপ মার প্রেশারটা, ফ্যামিলির প্রেশারটা। যেমন আমার বাসা থেকে আরে আইসা পর, আমি শিওর আমার ফ্রেন্ড যারা আছে অফিসে বা আমার বয়সী যারা সবারই সেম চাপেই পড়ে, আইসা পর কী করবো, লাভ কি অফিস করে, আইসা পর বাসায় আইসা পর, 20 রোজার পরে আইসা পর। বাট সেম আব্বু মোরাই কিন্তু ইসের টাইমে স্কুলে থাকতে বই জোর করা পড়াইতো, কিসের ঈদের ছুটি পর, আবার রাত ঈদের পরে নানু বাসায় নিয়ে যেত, নানু বাসায় হোমওয়ার্ক নিয়ে যেত এক গাদা, ঠিক স্যারে বলে দিত যে ঈদের আগের দিন পর্যন্ত পড়াইবে, নাইলেও কিন্তু বাসায় পড়ে না। বাট এখন যখন অফিস করতে হয় তখন কয় না বাদ দে, আইসা পর, ফ্যামিলির টাইম দেস না, কেমন একটা ইমোশনাল টর্চার করে। এটাই স্বপ্ন যাবে বাড়ির নিয়ে আমরা উপরে কথা বলতেছিলাম যে ঈদ ততদিনই ভালো যতদিন কোনো দায়িত্ব নাই, তখন মানুষ দায়িত্ব দিতে চায় কিন্তু তোর দায়িত্ব নাই, অ্যান্ড ইউ এনজয়েড বিকজ ইউ নো তুই দায়িত্ব নিতেছিস, এবং মজা এদিক ওইদিক কারো কোনো বাধ্যবাধকতা নেই। ঈদের লেগে সারা বছর ওয়েট করতাম কখন ঈদ আসবে, রোজা গুনতাম। আর এখন ঈদ মানে হচ্ছে গিয়ে তুই ঈদ করতে পারবি না যাতে তোর বাসায় ঈদ করতে পারে, স্বপ্ন যদি বাড়ি যায় তাহলে বাড়ির মানুষ ঈদ করতে পারবে না। বড় হইলে এটা হয়, মানে অনেকে পোস্ট দিবি ঈদের মধ্যে যে আগের মতো ঈদ নাই, হ্যাঁ। আবার আরেক পার্টি বলবো হ্যাঁ ভাই আপনার ঈদ ভাল লাগে না কেন, কিন্তু চেতা যায়। কিন্তু আসলে কি ঈদের জন্য আমাদের এক্সপেকটেশন অনেক হাই থাকে। ছোটবেলায় যে অনেক ভালো ঈদ গেছে ওটার সাথে আমরা কম্পেয়ার করি সবসময়, ওটার মতো আর হয় না, ওটা মানে মানায় নিতে অনেক টাইম লাগে। একদম। প্লাস অনেকে ঈদের দিন ঘুমায়, ওইটাকেও অনেকে নেগেটিভলি নেয়। আসলে সারা বছর এত কাজ করে, ওর পুরো উইক এত লোড যায়, ওই একটা দিন সে জানে সে কোনো কাজ নিবে না, তাকে আলহামদুলিল্লাহ কোনো কাজ দেওয়াও হবে না। আমাদের এখানে থিওরি অন্য, শ্রমিক কাজ করে, বাট আমরা জানি যে 3টা পর্যন্তও যদি ঘুমাই, আমার বস, আমার পার্টনার, আমার স্টুডেন্ট, আমার ক্লায়েন্টরা আমার জ্বালাবে না, সো আই ক্যান স্লিপ। কারণ এইটা সবচেয়ে ভ্যালুয়েবল জিনিস তখন, এবং ওইটারও জাজ করে যে ঈদের দিন না ঘুমায় গোর, ঈদের দিন ঘুমাইতে চাস আরেকটা বাইরে, এটা তো এই জিনিসগুলো একটু দেখা উচিত যে আসলে যারা চাকরি করে তাদের আসলে ঈদ শেষ, সবারই মানে যার যার কামাই করে, দায়িত্ব যারা আছে। কামাই, হ্যাঁ। যেমন আমার মা যদি বলে যে না আজকে আমি কাজ করবো কেন, তো সেম দায়িত্ব সবারই, তো সবার ছোট ছোট কিছু দায়িত্ব আছে। আমার বাসায় যেমন প্রোভাইড করা, মার গোছায় রাখা, বাসা গোছায় রাখা, তো উনি যদি ওনার দায়িত্ব বাদ দিয়ে দেয় সেমভাবে তো আমি যে আমার বাদ দিতে পারবো, দায়িত্ব বাদ দিতে পারবো না, একটু একটু পোস্টপন করা যায়, তা আগে পিছিয়ে করা যায়, আজকে একটু বেশি কাজ করে রাখলাম কালকে কম করব।
বাট পুরাপুরি যে কোনো কিছু অফ দেওয়া যায় না, সেটা পড়ালেখা হোক, সেটা ঘর ঘর গোছানো হোক, রান্না বান্না হোক, টাকা কামানো হোক, ব্যবসা হোক, চাকরি হোক, সব কিছুই। চাকরি এমন একটা জিনিস, ওয়ান্স ইউ স্টার্ট দেয়ার ইজ নো গোয়িং ব্যাক। বা কাজ, ইনকাম করা, একবার যদি স্টার্ট করে ফেলেন ইউ আর ডান। এরপরে আগের মতো কখনোই লাইফ হবে না। দেয়ার উইল অলওয়েজ বি আ ভ্যাকিউম। মনে হবে যে কি জানি নাই, আমি একটা লুজার, ইম্পোস্টার সিনড্রোম উইল কিক ইন অ্যান্ড লাইফ উইল, মানে ইউ আর ডান। একটা সার্টেন বয়সের পরে ইউ আর ডান। এটা মাইনে নিয়েই আমাদের আগাইতে হবে, এটাই হবে। আমি আরেকটা লাস্ট খালি এটা বলবো, চাকরির কথা যেহেতু হইতেছে, এটা বলে আমি ডান আজকের জন্য। তোর যদি থাকে অ্যাড করিস। ভাই, অনেকে আমাকে জবের জন্য নক দেন প্রতিদিন, আপনাদের একটা জব লাগবে, অনেক ইমোশনাল ব্ল্যাকমেল করেন, অনেক কিছু করেন। ভাই, আমার প্রসেস বাদে আমি কখনোই কাউকে জব দিব না, কখনো আমি চাকরি নিয়েও নাই, আমি চাকরি দিবও না। কালকেও একজন নক দিতেছে, তার আগের দিনও, আজকেও একজন নক দিছে, আজকেও আমি তোরে দেখামো। এগুলা আমার জন্যে খুব ডিফিকাল্ট হয়ে যায়। আই ক্যান নট ব্রেক এনি রুলস। এবং আমরা কোর্স ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে এখন পর্যন্ত অনেক মানুষকে জবের ব্যবস্থা করছি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ হেদায়েত দান করছে। তাই বলে এমন না যে কুয়া সাইবার দিতে থাম, মানুষ কুয়া ভাবা শুরু করছে। ভাই, আরও অনেক বড় বড়, আমার থেকে অনেক বড় বড় অনেক মেন্টর বাংলাদেশে আছে, অনেক আইটি গুরু আছে, অনেকে পার্সোনাল ব্র্যান্ড করার জন্য অনেক কিছু চাচ্ছে, এটা করেন, ওটা করেন, এভাবে সেল করেন, এইভাবে সফট স্কিল। ওদের কাছে রিচ আউট করেন। ওনারা যেহেতু এত সাকসেসফুল, ওনাদেরকে বলেন ইউথদের জন্য, সবাইকে তো আর লাখ লাখ টাকা বেতন দিতে হবে না, অ্যাটলিস্ট শুরুটা করায় দেখ, অ্যাটলিস্ট এক্সপিরিয়েন্সটা হোক। ওদের কাছে যান, আমি যতটুকু সম্ভব আমি করতে থাকবো, আমাদের বলতে হবে না। উইল কিপ অন হায়ারিং, আল্লাহ যতদিন সামর্থ্য দিছে। কিন্তু আমার লিমিট তো একটা থাকে, এক্সস্ট হয়ে যাই, আমার তো পজ দিতে হয়। আমার সবচেয়ে স্যাড লাগে, এটা শুধু আমার ছোটদের জন্য, ছোট ভাই মনে আমার যাদের আমার ছোট ভাই মনে করি, যারা আমার বড় ভাই মনে করে, আমার ছোট যারা আছে শিখতেছে না আমার দেখা, আমার কাছে যেমন চাকরি চায়, আমার মন চায় যায় থাপড়াই, যে শালা তুই কেন মাথা নিচা করতেছ এইভাবে, ভাই পায়ে পড়ি, ভাই আপনি আইসে আপনাদের ওয়াশরুম পরিষ্কার করবো, পিয়নের কাজ করবো। যদি তোমার বাবা মা দেখে তুমি একজনের কাছে এইভাবে গিরগিরাইতেছো একটা চাকরির জন্য, তোমার বাবা মা কি প্রাউড হইব? সবার আমি প্রোফাইলগুলোতে ক্লিক করে দেখি আর কি, রেসপন্ড না করলে প্রোফাইল ক্লিক করে দেখি যে ওর কেমন, ওর লাইফস্টাইল কেমন। ওর লাইফস্টাইল দেখা মনে হয় না যে ওর ফ্যামিলি খুব খুশি হইব। তো এই জিনিসগুলো না কইরা আমরা যেখানে শিখাইতেছি যে কীভাবে নিজের ইজ্জতটা মানে রাইখা সুন্দর করে একটা ভালো লাইফস্টাইল লিড করা যায়, সেটা কোনো কিছু শিখার মাধ্যমে। তো যদি ইমোশনাল হইলেই টাকা কামানো যেত, জব পাওয়া যেত, তাহলে মানুষ রাস্তায় ভিক্ষা করতো না, তো সবাই ভালো ভালো বড় বড় বিজনেসম্যান হয়ে যেত, কারণ ওরা বেশি ইমোশনাল হইতে পারে। তো প্লিজ এমন কিছু করো না, যে এমন কোনো মেসেজ দিও না, এমন কোনো আকুতি বিনতি করো না যেটা দেখে তোমার ফ্যামিলি প্রাউড হইব না। ট্রু, এটা কোনো আমরা ককি হওয়ার জন্য বলতেছি না, এটা বলতেছি যে থিঙ্ক অ্যাবাউট ইয়োর ফ্যামিলি অ্যান্ড ইয়োর ওয়ার্থ, নো ইয়োর ওয়ার্থ। এবং এরকম করেন না, আমাদের এখানে চাকরি কি, আমাদেরকে চাকরি, আমাদের মতো হাজারো মানুষকে চাকরি দেওয়ার মতো ক্যাপাবিলিটি আপনার মধ্যে আছে, কিন্তু ইউ আর নট ট্রাইং। আপনি ট্রাই না করে ধরতেছেন ভাই চাকরি করলে আমার জীবনের সার্থকতা হবে। আপনাদের সাথে আমাদের মধ্যে কোনো ম্যাজিক নাই। হ্যাঁ, দিস ইজ নিউ, এইভাবে কাউ করতেছে, এটা নিউ। এবং আমি মনে করি এটার পরে আরও অনেকে দিচ্ছে, আরও দিবে। আমরা নিজেরাই বেস্ট এরকম করতে কখনো বলি না। আমরা চাই ভাই, আমরা একা এত লোড নিতে ডিফিকাল্ট হচ্ছে, আপনারা যারা কোর্স বিক্রি করতেছেন, আপনারা যারা মেন্টর আছেন, আপনারা যারা আইটি প্রফেশনালস আছেন, এরকম অপরচুনিটি ক্রিয়েট করেন আরও, সো দ্যাট উই ক্যান অ্যাকচুয়ালি হেল্প দ্য ইউথ যারা আসলে যায়। আবার অনেক দুষ্টু আছে ইউথ, এটা মিথ্যা কথা কমো না, অনেকে ছেঁকা খাইছে দেখে সরে গেছে, এটা তো কমো না। আমার কথা হলো জাস্ট চাকরি করেন, ব্যবসা করেন, শিখেন, যাই করেন বুক ফুলায় করেন। যেখানে বুক ফুলায় করতে পারবেন না, শিখতে পারবেন না, মানে চাকরি করতে মনে করার দরকার নেই, জেনে মাথা নত করতে হবে। এক্স্যাক্টলি ওইটাই। যদি ফ্রিডম না থাকে, এবং আপনারাও যখন চাকরি করতে যাবেন, প্লিজ নিজ দায়িত্বটা বুঝে নেবেন। আপনার খালি অফিসে ঢুকার বাইরে হওয়া দায়িত্ব না, অফিসটারে প্রোটেক্ট করা, অফিসটার ভিশনের সাথে আপনার ভিশন মিলানো, একই সাথে গ্রো করা, তাহলে আপনি একজন ইররিপ্লেসেবল ট্যালেন্ট হবেন। খালি অফিসে চাকরি পেয়ে গেছি, এখন তো আমার চাকরি যাইবো না এরকম। ভাই, বাংলাদেশে এখন যত মানুষের চাকরি দরকার, যে চাকরি দেয় ওদের ডিমান্ড পাওয়ার বেশি এখন, ওরা আপনারা চাইলে সুইচ করতে পারবে। আপনি একবার ঢুকছেন অটো পাইলটে, সব। এটা কি সরকারি চাকরি? আগের দিন আছে, দিন বদলাইছে না? এই যে এই কথাটা না, ওদিন নীলার আইমান ভাইয়ের পড়তে দেখছিলাম, আপনার বলছিলাম যে ভাই ওরাও দেখেন এমনই করে। তো ওইখানে একটা কথা বলছে যে যাদের, যখন আমরা একটু হায়ার লেভেলে হায়ার করে কি বলে আইমান ভাই, তখন হলো চেক করে যে ওই ছেলের সাথে ভিশন অ্যালাইন করে কিনা। তো ওইটা তো বলছিলামই, বাট একটা অনেক কন্ট্রোভার্সি সিজিপিএ নিয়ে। তো অ্যাজ আ স্টুডেন্ট, আমি নিজে এখনও স্টুডেন্ট, আমার বাবা আমার সবসময় বলতো যে আমি জানি বাবা তোর ক্যাপাবিলিটিস, তুই ভালো কিছু করবি, বাট অ্যাটলিস্ট
এসএসসিতে একটু ভালো রেজাল্ট কর, এইচএসসিতে ভালো রেজাল্ট কর, কারণ কিছু জায়গায় আছে রিকোয়ারমেন্ট, মিনিমাম রিকোয়ারমেন্ট 4.5, 5, 4, তো ওটা পাইতে হইব, না তো লাইনে দাঁড়াতে পারবি না নিজের প্রুফ করার জন্য। ট্রু। এখন অনেকে চিল্লাচিল্লি করে ভাই কেন সিজিপিএ এটা এই নিয়ম কেন ওই নিয়ম কেন, যে কোনো ক্ষেত্রেই কিছু হইলে শাহবাগ আন্দোলন, ভাই আপনি ওই পজিশনে যান, আপনি পৌঁছান নিজের মানে প্রমাণ কইরা, তারপর আপনি বলেন যে না ভাই আমি এখন হায়ার করবো, আমি নিব না। মনে করেন মনে করে যে আমার যেমন বিয়ে দিব না কেউ, কেউ ছেলে পড়ালেখা করে নেই, কারণ আমি বিয়ে করি সার্টিফিকেট দেওয়ার পরে আমার মেয়ে বিয়ে দেওয়ার টাইম বলি যে না আমার মেয়ের এমন ছেলের কাছে বিয়ে দিব যে সার্টিফিকেট নাই। ট্রু, ভেরি গুড, ভেরি নাইসলি সেড। মানে আগে নিজেরে প্রুফ করেন, জয়েন করেন, ওদের মতো হয়ে দেখেন বা ওর থেকে বেটার কিছু হন, তারপর বলেন যে না দেখো আমি সেম পজিশন আসছি বাট আমি তোমার থেকে বেটার পারফর্ম করতেছি, আমি এইভাবে চেঞ্জ করতেছি। বাট শুধু ডিমান্ড করা চিল্লায় কোনো কিছু অ্যাচিভ করা যাবে না। ভেরি গুড, নাইসলি সেড। এইটার সামারি যদি করি, যখন যেটা হাতে আসে, যদি পড়ালেখা শুরুই করে ফেলেন, বাপ মা যদি পড়ালেখার জন্য টাকাই দেয় তাহলে ডু ইট রাইট। হ্যাঁ, যদি পড়ালেখা না করেন তাহলে ওইটার এগেনস্টে যেটা করতেছেন, বিট ফ্রিল্যান্সিং, জব, বিজনেস, ডু ইট রাইট। যখন যেই দায়িত্বটা আপনাকে দেওয়া হয়েছে অথবা আপনি নিছেন, ইদার ডু ইট রাইট অর ডিক্লেয়ার যে আমি এটা করব না। কিন্তু ওই দায়িত্ব দেখাচ্ছেন আপনি নিছেন, কিন্তু দায়িত্বটা আধমরা করলেন, এইটা হবে না। কারণ অবশ্যই এক্সপেকটেশন থাকে বাপ মার এবং ফ্যাকাল্টি এবং আপনারা যে ও এখন সিজিপি এরকম মেনটেন করবে, বিকজ দিস ইজ নর্ম। যদিও নর্থ সাউথ একটা সেশন নিয়েছিলাম, ওখানে হান্নান স্যার মানে আমাদের ওনাদের সাথে আমি ওপেন বলছি যে আমি এখন পর্যন্ত 4-5টা জায়গায় মাল্টি ন্যাশনালে চাকরি করছি, কোথাও আমার সিজিপি জিজ্ঞেস করে নাই। কারণ ওইখানে আমি আমার যোগ্যতা দিয়ে গেছি, ইন্টারভিউর অনেকগুলো স্টেজ পার করে ফাইনাল ইন্টারভিউতে গেছি, অনেক অ্যাসেসমেন্ট দিয়ে গেছি, অনেক এক্সপিরিয়েন্স দিয়ে গেছি। ওখানে আমার কথাবার্তা অ্যান্ড হাউ আই কন্ডাক্ট মাই সেলফ ইজ মোর ইম্পর্টেন্ট দেন মাই সিজিপি, বিকজ দ্যাটস ডান। সিজিপি ম্যাটার ওই হিসাবে বললে সিজিপি ম্যাটার করে না, আর আমরাই হচ্ছে ড্রপ আউট, ম্যাটার করে না। কিন্তু আমি যেই সিজিপিএটা যখন আমার উঠানো দরকার ছিল, ওইটা করতে গিয়ে আমি যেই পরিমাণ নেটওয়ার্কিং, স্টাডি এবং টাইম ইনভেস্ট করতে হয়েছে, ওইটাই আমাকে এখনের মানুষটা বানাইছে যেটা আমি এখন। যে পরিমাণ রুল ফলো করতে হচ্ছে, একটা Rule, বানাইতাম, exactly. রুটিন বানাইতাম, হ্যাঁ। সকাল 6টা বাজে উঠবো, দাঁত ব্রাশ করবো, সব কিছু একটা রুটিনের ওয়াইজ চলি পড়ালেখা করার জন্য, ওটা একটা অনেক কাজে দেয়। সব কিছুই কিন্তু কোনো না কোনো কাজে দেয়, একটা স্যারের বকা হোক, একটা প্রেজেন্টেশন দ্বারায় কথা বলা হোক, সব কিছুই কোনো না কোনো জায়গায় কাজে লাগে। আপনার জাস্ট বের করতে হবে, মানে ওইভাবে ঘুরায় পেঁচায় বের করতে হবে যে আচ্ছা ঠিক আছে আমি এই জিনিসটা এইভাবে কাজে লাগাইতে পারি। সবগুলো একদম টেক্সট বুকের মতো না যে আচ্ছা ঠিক আছে 10টা কলা, 15টা কলা, 30টা কলা, এর বাইরে যে আপনি কিছু শিখতেছেন না। কারণ আপনার মতো আপনার লাইফের মতো সাজায় নিতে হবে যে এই থিওরিটা আমি কোথায় লাগাইতে পারি, বা এই আমার যে ভিতরে চেঞ্জটা আসলো, আমি শিখলাম যে এখানে কীভাবে সহজে শিখতে পারি, কীভাবে আমি রুটিন ওয়াইজ চলতে পারি, ওগুলো আমি আমার ক্যারিয়ারে কীভাবে কাজে লাগাইতে পারি, আমার ফ্যামিলি লাইফে আমি কীভাবে কাজে লাগাইতে পারি, ওটা নিজের উপর ডিপেন্ড করে। আরেকটা জিনিস মানুষ হেট করে যে হ্যাঁ যারা পড়ালেখা সিজিপিএ ভালো ওরা কিছু পারে না। আরে ভাই আমার ফ্রেন্ডদের মধ্যে এমন বলা ছিল যার গোল্ডেন এ প্লাস ট্যালেন্ট বৃত্তি পাইছে, নাচতে পারে, গাইতে পারে, দেখতে সুন্দর, যারা পারে সবই পারে আবার। আর ও সিজিপিএ ভালো দেখেও খারাপ এমন না, আবার এমনও না যে আপনি পড়ালেখা করেন না যে আপনার সব বেস্ট। একটা ছেলের সাথে দেখলাম বাংলাদেশে একটা প্লেয়ারে বাদ দিছে দল থেকে, 17 বছরের বা 18 বছরের, সবাই কম্পেয়ার করতেছে লামিন ইয়ামাল কেন 17 বছরে ইউরো জিতছে, ওরা কেন দলে নিতে আসে না। 17 বছর তো আমার আপনারও, আমরা কি করছি? 23 বছরে তো মেসি দুনিয়া ফাটাই দিছিল, আমি কি করতেছি আমার 23 বছর। তো সবার পেসে আছে, একজন একজনের কম্পেয়ার করেন না। পার্সোনাল সিচুয়েশন এবং ওর সারাউন্ডিং কনসিডার না করে অ্যাপেল টু অ্যাপেল কম্পেয়ার করা যায় না। দুইটা ভাইয়ের মধ্যেই কম্পেয়ার হয় না। এক্স্যাক্টলি। বাট এটা আমাদের জিনে আছে, এটা আমাদের রক্তে আছে, উইল অলওয়েজ কম্পেয়ার। যতই কম্পেয়ার করি আসলে নিজেকে ডিমোটিভেট বাদে কিছুই করে না। আমরা গাড়ি দিয়ে শুরু করছিলাম, গাড়ি দিয়ে আবার শেষ করি, যেটা হচ্ছে কি একটা মানুষের কি আছে, একটা মানুষ কোথায় গেছে, ওইটা ওর পর্যায়ে, ওর ব্যাকগ্রাউন্ড, ওর চারপাশ, ওর ফ্যামিলি, ওর গ্রিট, ওর হার্ডওয়ার্ক, আবার ওর লাক, অনেক কিছু করে ও গেছে। ওই মানুষের সাথে এই মানুষের কম্পেয়ার কখনো হবে না, এবং ওইটা কম্পেয়ার করে নিজে বাস মারার প্যারা খাওয়া বাদে কোনো কিছুই পাওয়া সম্ভব না। সো গাড়ি নিয়ে আমি ছোট একটা কথা বলতে, আমি গাড়ি কেনার মেন রিজন ছিল আমার দাদু হাঁটতে পারে না, তো ওনার যখন হসপিটাল আনতে হয় ছোট থেকে রিক্সা করে নিয়ে আসতে হয়, কারণ গাড়িতে উনি কমফোর্টেবল না, গাড়িতে বমি পায় মোশন সিকনেসের কারণে, কারণ অনেকদিন পর উঠা হয়। তো আমার ইচ্ছা ছিল ছোটোবেলায় যে আচ্ছা গাড়ি কিনবো, যেখানে সেখানে থামাবো, দাদিরে নিয়ে যাবো। তো আমি গাড়ি কেনার পর এত বিজি হয়ে গেছি আমি বাসায় যেতে পারিনি। তো আমার দাদির 2-1বার গেছি, দাদিরে উঠানোর টাইম হয় না, কারণ তেমন টাইম নিয়ে হাতে নিয়ে যাইনি। পিকনিক হয়, এত বিজি আমি, আমার বাপ মা আমার বলতেছে না দাদি অসুস্থ, তো অনেক কাহিনী করার পরে আমি জানছি যে কী সিরিয়াসলি বলো যে কী হয়েছে, আমার ফোন দিতেছো, তারা কই আছে জিজ্ঞেস করছে কী হয়েছে, তো বললো যে দাদি অনেক অসুস্থ। তো আমার দাদির হার্ট অ্যাটাক হয়েছে
ফেইল হয়েছে হার্ট, মানে একদম বন্ধ হয়ে গেছিলো না হার্ট ফেল হওয়া মানে। তারপর লাংসে পানি আসছে, হার্টে পানি আসছে, লাংস পানিতে অলমোস্ট ভরা গেছিলো, ব্লাড ইনফেকশন, ব্লাড প্রেশার ঝামেলা আছে, আবার ক্রিয়েটিনিন লেভেল না কি জানি বলে, ওটা 1.2 নর্মাল 2.2 হয়ে গেছে। তো ওভারঅল আমার মনে তো ছিল যে দাদির আর ফেরত পাবো না। এর মধ্যে ডাক্তার বলে দিছে যে আমাদের লাইফ সাপোর্টের ব্যবস্থা করতে হবে, এই সার্টেন প্যারামিটারগুলো চেক করো, যদি না হয় তাহলে লাইফ সাপোর্টের জন্য রেডি হতে হবে। তো আমার মনে ছিল যে আমি অনেক খারাপ করছি, এতদিন কোনো ঠিকমতো টাইম দিইনি ফ্যামিলিতে। তো আমার বাপ তেমনভাবে ক্লিয়ার না যে আমার পকেটের অবস্থা কী হাবি যাবি। তো আমার বাপ চাচা ফুপুরা পুরা রেডি কুইট করার জন্য, যে ঠিক আছে। আমার বাপ আসতেছি না সামনে, আমার দাদির সাথে দেখা করতে যাচ্ছে, ভয়ে বা ইমোশনাল হয়ে যায় কেমনে একটা এমন বড় একটা কথা নেই। তো আমার বাসায় এমন কোনো ডিসিশন নিতে হয়নি। আমার দাদি আমার বাসায় সবচেয়ে সিনিয়র, আর আমার দাদারে দেখিনি, দাদা মারা গেছে 30-35 বছর হয়ে গেছে। তো রিসেন্ট ইয়ার্সে এত বড় ডিসিশন নিতে হয় না, পুরো ডিসিশন আমার কাছে দিয়েছে যে কখন আমরা থামবো। তো আমি যেহেতু সব কিছু বাদ দিয়ে কাজ করছি, তাই আমি এই ডিসিশন নিতে হয় না যে আল্লাহ সহায় হয়েছে, অবশ্যই সব কিছু আল্লাহর উপরে। আমি জাস্ট দোয়া করছি যে আমার দাদিরে পায়ে গেলে আমি আবার একটু টাইম স্পেন্ড করি এখন ফ্যামিলিতে, আমি না পারলেও বাসায় একবার যাই সপ্তাহে এখন। তো এত বড় ডিসিশনটা আমার নিতে হয় না। আমি জাস্ট এক সপ্তাহ পাগল ছিলাম, এক সপ্তাহ সিসিইউতে। বাট আমার একবার চিন্তা করতে হয় কয় টাকা হসপিটাল বিল আসতেছে, কয় টাকা ওষুধের বিল আসতেছে, কয় টাকা আমার চেক আপে লাগতেছে, কী হবে না হবে, ওইটা নিয়ে আমার একবার চিন্তা করতে হয় নাই। আমার মনে আছে ডাক্তার যখন ইউএস দাদির রিলিজ দেয়, বললাম তো ভাবি নেই রিলিজ দিবে, এমন একটা ক্রিটিক্যাল অবস্থা, যার বয়সও আল্লাহর মতো ভালো হয়েছে, খুব বেশিও না আবার খুব কমও না, 65 বছর হয়ে গেছে। উনি 30 বছর যাবৎ ডায়াবেটিস নিয়ে আছে, তো এত বছর কন্ট্রোল রাখতে পারছে, এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। তো আমি লেফট রাইটে টাকা দিয়েছে, হ্যাঁ, যারা হেল্প করছে বকশিস দিয়েছি। আমার ওষুধই পাচ্ছে 7-8 হাজার টাকার, যা রিফান্ড দিছে ওষুধের। ওষুধ আবার স্ক্যাম করে ডাক্তারে, এমনভাবে মানুষ করে ভাই। আমি যে হসপিটালে গেছি, ওরা আমার প্রেসক্রিপশন দেয় না, ডাইরেক্ট ওষুধ পাঠায় দেয় ফার্মেসিতে বলে ওষুধ দেয়, পুরোটা দিয়ে দেয়। তো যখন ওষুধ রিফান্ড দিতে গেছি, ওরা ওষুধ নিবে না, যেগুলো কাটা পাতা, ওদের থেকে নিছি, রিসিট না থাকলে নিবে না, ওদের থেকে নিছি, ওদের কাছে সব কিছু আছে। তাও দেখবে না, যদি 10টা ওষুধ থাকে একটা পাতায়, একটা ওষুধ ইউজ করছে, ওই 9টা ওষুধ ফেরত নিবে না। তো এমন হয়েছে যে যেগুলো ফেরত নিয়েছে ওগুলো 7,000 টাকার ওষুধ লাগবে, একটা ইউজ করছে, একটা 20টা নিয়ে নিছে। তাহলে যেহেতু ওদের ফার্মেসি, ওরা কিন্তু চাইলেই পারেন করতে 1-2টা করে নিতে, সারা রাত সারাদিন খোলা আছে, বিজনেস করে লাইফ নিয়ে, তাও আমার কিছু যায় আসতেছে না। তো যদি হার্ডওয়ার্ক করে, যে ঈদের ছুটি হোক বা ঘুরতে যাওয়া হোক, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করা, আমি একটু স্যাক্রিফাইস করতেছি বলে আমার ফ্যামিলি মানুষজন ভালো আছে, অ্যাটলিস্ট এটা ভাইবে আমি নিজের মোটিভেট করি। তো আপনার কাছে যদি মোটিভেশন না থাকে লাইফের, প্লিজ ফ্যামিলির দিকে তাকান। আর ফ্যামিলির প্রবলেম না থাকে, আলহামদুলিল্লাহ, ইউ আর দ্য ওয়ান অফ দ্য লাকিয়েস্ট ফিউ পিপল যারা এই টাইমটা পায়, ঈদ এনজয় করতে পারে, ছুটি এনজয় করতে পারে, ফ্যামিলির সাথে টাইম দিতে পারে, এনজয় করেন। ট্রু। এই নোটে আজকে শেষ করবো। ইটস আ ভেরি, এরপরে আর আসলে অ্যাড করার কিছু ইটস এ ভেরি ইম্পর্টেন্ট স্টেটমেন্ট যেটা বলছস, এবং আশা করি অ্যান্ড এইসব মোমেন্টে যাতে দাদিকে বাসায় কখন বা কীভাবে আনবো ওইটা মেজর চিন্তা হয়, রাদার দেন আমার বিলটা কী বা ওষুধের বিল। এই কারণে উই ডু হোয়াট উই ডু, অ্যান্ড দিস ইজ দ্য রিজন ইউ গাইজ শুড ডু হোয়াট ইউ ডু। যত আগে বুঝবেন লাইফ উইল স্টার্ট মেকিং সেন্স, যত পরে বুঝবেন মাথা চাপড়াবেন। এই জিনিসটা শ্রমিকের সাথে যেটা হয়েছে, এটা 3 বছর আগে হলে সিচুয়েশন একরকম হইতো, আর এখন হয়েছে সিচুয়েশন আরেক রকম হয়েছে। আপনাদের সাথে এরকম সিচুয়েশন কখনোই না হোক। থ্যাংক ইউ সো মাচ গাইজ। যান দেখেন, কোর্স কিনেন, ভালো হয় কিছু একটা করেন, আর যাকে রাখে আল্লাহ মারেকে।